সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো একদম শূন্য থেকে আপনি কিভাবে বিসিএস এর জন্য প্রস্তুত হবেন। অনেকের প্রশ্ন, আমরা কিভাবে বিসিএস এর প্রস্তুতি শুরু করব। অনেকের প্রশ্ন, বিসিএস প্রিপারেশন কিভাবে শুরু করব। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ একটি গাইডলাইন পেয়ে যাবেন। এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব 47তম বিসিএস প্রিলিমিনারি সম্পর্কে, যেহেতু আমাদের সামনে 47তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম। অনেকের প্রশ্ন যে আসলে বিসিএস পরীক্ষা দিতে কি যোগ্যতা লাগে, বিসিএস এর সিলেবাস কি, বা 47তম বিসিএস এর সার্কুলারটাই কিরকম হবে। আবার অনেকের প্রশ্ন যে আসলে কোন কোন বই পড়া আমাদের উচিত, কম্প্রিহেন্সিভ বুক লিস্ট কি হওয়া উচিত যা পড়ে আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। আবার অনেকের প্রশ্ন যে আসলে কিভাবে আমরা ভালো একটা রুটিন বানাতে পারি, যে রুটিন অনুযায়ী আমরা কম্প্রিহেন্সিভ একটা প্রিপারেশন নিতে পারি। তো এই ভিডিওতে আশা করি এখানে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হবে। তো যারা একদম শূন্য থেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, অথবা যারা বুক লিস্ট সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা কিভাবে পড়লে পড়াগুলো এফেক্টিভ হবে ওইটা জানতে চাচ্ছেন, তাদের জন্য আশা করি ভিডিওটা কাজে দিবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে বা জানার কোনো কিছু থাকে, অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন। তো বেশি কথা না বলে আমরা শুরু করি। তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনাদের প্রথম প্রশ্নের উত্তর দিয়ে, আমরা একদম শূন্য থেকে কিভাবে বিসিএস এর জন্য প্রস্তুতি নিব। সো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমে বলতে চাই, আমরা যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যেই একটা পথ দরকার, যেই নির্দিষ্ট পথ দরকার, ওই পথটা আমরা খুঁজে বের করব এবং ওই একটা নির্দিষ্ট পথে হাঁটবো। তাছাড়া কিন্তু আমরা সহজে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সো বিসিএস এর জন্য কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পথ আছে। তো এই পথটা আসলে কি? এই পথটা আসলে আমাদের দেখায় হচ্ছে বিপিএসসি। বিপিএসসি প্রণীত আমাদের যে সার্কুলার থাকে, ওই সার্কুলারে আমাদের সম্পূর্ণ একটা গাইডলাইন থাকে। তাছাড়া বিপিএসসি কর্তৃক প্রণীত যে সিলেবাসটি আছে, ওই সিলেবাসটি হলো আমাদের মূল গাইডলাইন। তো আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার কাছে প্রিন্টেড কপি আছে, আমি আপনাদের দেখাবো কিভাবে এটা অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এবং পরবর্তীতে আপনি প্রিন্ট করে নেবেন। আমি আবার বলছি, আপনি প্রিন্ট করে নেবেন, কারণ প্রিন্ট করা ছাড়া অনলাইনে রেখে বা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে বা মোবাইল ফোনের স্ক্রিনে রেখে আপনি এই জিনিসটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। যেহেতু এখান থেকে দেখালে ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হবে না, আমি কম্পিউটার স্ক্রিনে আপনাকে এই ব্যাপারটা ভালোভাবে দেখাবো। তাহলে চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে নেওয়া যাক। আমি আপনাদের জন্য দুইটা ফাইল অলরেডি ডাউনলোড করে রেখেছি। একটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি টেস্টের সিলেবাস, দ্বিতীয় ফাইলটা হলো আমাদের 46তম বিসিএস এর বিজ্ঞপ্তি। কেন 46তম বিসিএস এর বিজ্ঞপ্তি? যেহেতু 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি এখনো বের হয়নি, তার জন্য আমরা এই বিজ্ঞপ্তিটাকে এক্সাম্পল হিসেবে ধরতে পারবো আলোচনার সুবিধার্থে। তো আপনারা হচ্ছে কিভাবে ডাউনলোড করতে পারবেন, তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি প্রথমে বিপিএসসি লিখে সার্চ দেবেন, এন্টার করেন। প্রথমে দেখেন আপনার এই ওয়েবসাইটটা পাবেন bpsc.gov.bd। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপরে স্ক্রল ডাউন করে আপনারা এরকম একটা অপশন পাবেন, হচ্ছে এই সেকশনটা পরীক্ষার সময় নোটিশ ও ফলাফল। আপনারা এখানে বিসিএস পরীক্ষা সিলেক্ট করবেন। তার পরবর্তীতে যেহেতু এটা 2023 সালে প্রকাশ হয়েছিল বিজ্ঞপ্তিটা, আমরা এখানে পাবো না, আমরা আর্কাইভে চলে যাব। তো আমরা যদি আর্কাইভে দেখি এখানে 2024, তাহলে আমাদের পরবর্তীটাতে যেতে হবে। আমরা যদি এখানে দেখি 2023-12, তো এটার আশেপাশে থাকার কথা। তো এখানে যদি দেখেন আপনারা, এই যে দেখেন 46তম বিসিএস পরীক্ষা 2023-এর বিজ্ঞপ্তি। তো হচ্ছে 12/5, তার মানে এটাই হচ্ছে আমাদের বিজ্ঞপ্তি। আপনারা এখানে ক্লিক করেন, তাহলে এই যে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটা পাওয়ার পর আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। সেকেন্ড, যদি আমরা দেখাই সিলেবাস কিভাবে ডাউনলোড করবেন, আপনারা যাবেন বিপিএসসি বিসিএস সিলেবাস লিখে সার্চ দিবেন। সার্চ করার পর আপনারা এই যে এখানে দুইটা সিলেবাস পেয়ে যাবেন। একটা হচ্ছে আমাদের রিটেন এক্সামের জন্য, আপনারা এটাও ডাউনলোড করে রাখতে পারেন যাদের দরকার বা পরবর্তীতে সবারই লাগবে। আর হচ্ছে এখন আমাদের মূলত আলোচ্য বিষয় হলো সিলেবাস ফর বিসিএস প্রিলিমিনারি টেস্ট। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা প্রিলিমিনারির যে সিলেবাসটা আছে এটা পেয়ে যাব। সো আপনাদের কাজ হবে এই সিলেবাসটা পাওয়ার পর এইটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এটাকে প্রিন্ট করবেন। কেন প্রিন্ট করবেন? যাতে আপনার হাতের কাছে থাকে, আপনার যে কোনো সময় দিক নির্দেশনা হিসেবে এই সিলেবাসটা আপনার কাজ করতে পারে। তাহলে আমরা এখন চলে যাই আমাদের প্রথম কোশ্চেন। প্রথম প্রশ্নটা হলো যে আসলে কি কি যোগ্যতা লাগে বিসিএস পরীক্ষা দিতে হলে। তো এটার জন্য আমরা বিসিএস এর 46তম সার্কুলারটাকে যদি হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কি যোগ্যতা লাগে। দেখেন যে এখানে শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা বলছে, এখানে কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তার মানে যারা অনার্স করছে বা অনার্সের সমমানের যে কোনো ডিগ্রি অর্জন করছে বা সমমানের যে কোনো ডিগ্রি অর্জন করছে বা তার থেকে যদি কেউ উচ্চতর ডিগ্রি অর্জন করে, সবাই বিসিএস পরীক্ষা দিতে পারবে। তবে কোনো প্রার্থীর জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। তার মানে শিক্ষা জীবনে যদি একাধিকবার কেউ তৃতীয় বিভাগ পেয়ে থাকে, তাহলে তিনি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবেন না।
এটা মূলত শিক্ষাগত যোগ্যতা। তার মানে আমরা বলতে পারি যারা অনার্স কমপ্লিট করেছে বা যারা মাস্টার্স কমপ্লিট করেছে বা সমমানের যে কোনো ডিগ্রি অর্জন করেছে, বা আমরা বলতে পারি যারা মেডিকেলে পড়াশোনা করেছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, বা হচ্ছে এইচএসসি পাশের পরে যারা সমমানের অন্য কোনো সার্টিফিকেট অর্জন করেছে। ইকুইভ্যালেন্স হইতে হবে, যে অনার্সের ইকুইভ্যালেন্স কোনো সার্টিফিকেট অর্জন করেছে, তার মানে তারা বিসিএস দিতে পারবে। সো এটা গেল মূলত আমাদের শিক্ষাগত যোগ্যতা। আরেকটা জিনিস নিয়ে সবার কোশ্চেন থাকে, এটা হলো অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা। তার মানে কেউ অনার্সে ফাইনাল পরীক্ষায় অ্যাটেন্ড করার পর সে কি বিসিএস পরীক্ষা দিতে পারবে কিনা। এখন এখানে সুন্দর করে লেখা আছে, আপনারা যদি একটু পড়েন, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি 46তম বিসিএস পরীক্ষা 2023 অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন, এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল 46 বিসিএস পরীক্ষা 2023 এর আবেদনপত্র জমা দেওয়ার অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন পর্যন্ত প্রকাশ না হয়, তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যারা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে সকল লিখিত পরীক্ষা 46তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের। ওকে, এটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা বলতে পারি যে অ্যাপিয়ার্ড প্রার্থী বা অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট হলো তারা যারা মূলত অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, বা হচ্ছে আপনার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা চলছে, এখনো আপনার পরীক্ষা শেষ হয় নাই, কিন্তু আপনি অ্যাপিয়ার্ড হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। কখন অ্যাপ্লাই করতে পারবেন? যদি শেষ পরীক্ষাটা আপনার যেই তারিখে হচ্ছে আমাদের আবেদনপত্র লাস্ট জমা দেওয়ার ডেট তার আগে শেষ হয়, তাহলে আপনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকের আরেকটা প্রশ্ন থাকে যে আসলে সবাই কি আনসার ক্যাডার এবং পুলিশ ক্যাডার হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে কিনা। এটার জন্য কিন্তু সার্কুলারে একটা স্পেসিফিক যোগ্যতা দেওয়া আছে। আপনারা যদি দেখেন স্বাস্থ্য পরীক্ষার মধ্যে, যে বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারের জন্য যে পুরুষ এবং মহিলাদের ন্যূনতম উচ্চতার একটা মাপকাঠি দেওয়া আছে এবং ন্যূনতম ওজনের একটা মাপকাঠি দেওয়া আছে। যদি আপনার এই উচ্চতা এবং ওজন না থাকে, তাহলে আপনারা এই দুইটাতে অ্যাপ্লাই করবেন না। তাহলে ব্যাপারটা যদি আমরা সামারাইজ করি, বিসিএস পরীক্ষার যোগ্যতা কি, তাহলে শিক্ষাগত যোগ্যতাতে আমরা বলতে পারি যারা অনার্সে ফাইনাল ইয়ারে অ্যাপিয়ার্ড আছে, বা অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট করলো, অথবা মাস্টার্স কমপ্লিট করলো, অথবা উচ্চতর কোনো ডিগ্রি অর্জন করলো, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ার থেকে পড়াশোনা করে শেষ করেছে, অথবা ইকুইভ্যালেন্স কোনো সার্টিফিকেট অর্জন করেছে যেটা হচ্ছে অনার্সের সমমানের। তো এইগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। চলুন তাহলে এবার আলোচনা করা যাক বিসিএস প্রিলিমিনারি সিলেবাস সম্পর্কে। আমরা যদি দেখি যে প্রিলিমিনারিতে 10টা সাবজেক্ট আছে। 10টা সাবজেক্ট কী কী? বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, তারপর আছে হচ্ছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, তারপর আছে সাধারণ বিজ্ঞান, তারপর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। সো সো এই টোটাল 10টা সাবজেক্টে আমার টোটাল 200 মার্কসের প্রশ্ন আসবে। সো 200 মার্কসের কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসবে আমরা যদি নিচে যাই, তাহলে হচ্ছে বিস্তারিত দেখতে পারবো। আমরা যদি দেখি বাংলা ভাষা ও সাহিত্যে টোটাল 35 মার্কস আছে বা 35 নম্বর আছে। এই 35 নম্বরে কিন্তু আমাদের ভাষা থেকে আছে 15 নম্বর, অর্থাৎ গ্রামার পার্টস থেকে আছে হচ্ছে 15 নম্বর, আর সাহিত্য থেকে হচ্ছে আমাদের 20 নম্বর। আপনারা যদি দেখেন প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 এবং আধুনিক যুগ থেকে 15। আমি বারবার বললাম যে সিলেবাসটা ডাউনলোড করে আপনার হাতে রাখবেন, কারণ হচ্ছে যখন আপনি পড়াশোনা শুরু করবেন, যেই বই থেকে পড়াশোনা শুরু করেন ওই বই দেখবেন যে এই টপিকগুলো ছাড়া, ধরেন যে ভাষার এই টপিকগুলো, সিলেক্টেড টপিকগুলো ছাড়াও কিন্তু আর অনেকগুলো টপিক দেওয়া থাকবে। সো অন্ধের মতো সব যদি পড়তে থাকেন, আপনার পড়া শেষ করতে পারবেন না। আপনার কাজ হবে যে সবার আগে এই টপিকগুলো দেখে দেখে পড়া, কারণ হচ্ছে এখান থেকে মেজরিটি কোশ্চেন আসবে। সো আমরা সবাই যখন পড়াশোনা শুরু করব, তখন আমরা অন্ধের মতো সব না পড়ে আমাদের এই টপিকগুলো সবার আগে পড়বো। আমরা যদি প্রিলিমিনারি ইংলিশ সিলেবাসটা দেখি, তাহলে দেখবো যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারেও 35 মার্কস, এবং এই 35 মার্কসের মধ্যে আমাদের দুইটা পার্ট আছে টোটাল। প্রথম পার্টটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্ট। এই ল্যাঙ্গুয়েজ পার্টে আছে হচ্ছে 20 মার্কস। এই ল্যাঙ্গুয়েজ পার্টের কিন্তু আবার অনেকগুলো সাবসেকশন আছে, 6টা সাবসেকশন আছে। আমরা যদি দেখি, প্রথম সাবসেকশনটা হচ্ছে পার্টস অফ স্পিচ, দেন হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, দেন ক্লজেস, দেন কারেকশনস, দেন সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন, দেন ওয়ার্ডস অ্যান্ড কম্পোজিশন। সরি, 6টা না 7টা হচ্ছে সাবসেকশন আছে। তো এই সবগুলো থেকে আমাদের টোটাল 20 মার্কস আসবে। সো আপনাদের জন্য আবার রিমাইন্ডার, যখন আপনারা পড়াশোনা শুরু করবেন, তখন আপনারা যেই বই থেকে পড়াশোনা করেন সবার আগে এই স্পেসিফিক টপিকগুলো আপনারা আগে কভার করবেন। এখন যদি আমরা ইংলিশ লিটারেচার পার্টটা দেখি, লিটারেচার আছে 15 মার্কস। এই 15 মার্কসের কোশ্চেন কোথা থেকে হবে তাও বলা আছে, এলিজাবেথিয়ান পিরিয়ড টু 21st সেঞ্চুরি, এবং কোটেশন ফ্রম ড্রামা অর পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস। সো এইখান থেকে আমাদের টোটাল 15 মার্কসের লিটারেচার কোশ্চেন হবে। সো যখন লিটারেচার পড়বেন, তখন সিলেবাসটা ভালো করে দেখে নেবেন। আমি যদি বলি যে আসলে এলিজাবেথিয়ান পিরিয়ডের আগ থেকেও কিছু কিছু প্রশ্ন আসে, তো আপনারা যখন কোশ্চেন ব্যাংক পড়বেন তখন এই প্রশ্নগুলো পাবেন, তো আপনারা একটু অ্যানালাইজ করে পড়বেন।
এবার আমরা বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়গুলির সাবজেক্টটা যদি দেখি, এখান থেকে আমরা দেখতে পাবো যে টোটাল 30 মার্কসের কোশ্চেন আসে। এই 30 মার্কসের মধ্যে আমাদের কয়েকটা সাবসেকশনে ভাগ করা আছে। আমরা যদি এই সাবসেকশনগুলো দেখি, প্রথমে দেখতে পাবো বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। এই জাতীয় বিষয়গুলির মধ্যে কি কি আছে, আমাদের হচ্ছে কালচার আছে, তারপর স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, তারপর 52 ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচন, 6 দফা, গণ অভ্যুত্থান, 71-এর অসহযোগ আন্দোলন, 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার। অর্থাৎ আমাদের দেশের জাতীয় যে বিষয়গুলি আছে এই সবগুলো কিন্তু এই প্রথমটার মধ্যে আছে। তো এখান থেকে আমাদের 6 মার্কস আসে। তারপর যদি দেখি বাংলাদেশের কৃষি সম্পদ থেকে 3 মার্কসের আসবে। তারপর বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী এবং উপজাতি সংগ্রাম, এখান থেকে 3 মার্কসের আসবে। তারপর যদি আমরা দেখি বাংলাদেশের অর্থনীতি থেকে 3 নম্বর আসবে। তারপর বাংলাদেশের শিল্প ও বাণিজ্য থেকে 3 নম্বরের আসবে। বাংলাদেশের সংবিধান থেকে 3 নম্বর আসবে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে 3 নম্বর আসবে। সরকার ব্যবস্থা থেকে 3 নম্বর আসবে। এবং জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা, গণমাধ্যম সংশ্লিষ্ট, আরো 3 নম্বর আসবে। তো এই টোটাল হচ্ছে আমাদের 30 নম্বর। আপনারা যখন পড়বেন, যে বই থেকেই পড়েন, আপনারা হচ্ছে দেখে দেখে টপিকটা মিলিয়ে তারপর পড়বেন। তারপর যদি আমরা দেখি আন্তর্জাতিক বিষয়গুলি, আমরা দেখতে পাবো যে আন্তর্জাতিক বিষয়গুলিতে আমাদের টোটাল আছে হচ্ছে 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে কিন্তু আমাদের 5টা সাবসেকশন করা আছে। এই 5টা সাবসেকশনে 5 × 4 অর্থাৎ 4×5 = 20 মার্কসের কোশ্চেন আসবে। আমরা যদি প্রথমে দেখি বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, এটা থেকে আসবে 4 নম্বর। তারপর আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা থেকে আসবে 4 নম্বর। বিশ্বের সম্প্রীতি ও চলমান ঘটনাপ্রবাহ থেকে আসবে 4 নম্বর। আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি থেকে আসবে 4 নম্বর। তারপরে আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এর থেকে আসবে 4 নম্বর। তো আপনারা যখন পড়াশোনা শুরু করবেন, তখন যেই বই থেকে পড়েন প্রত্যেকটা টপিক মিলায়া তারপর হচ্ছে পড়বেন। এখন দেখবো আমরা প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, ইংলিশে যেটাকে বলা হচ্ছে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো এইটা থেকে আমরা দেখবো যে হচ্ছে 10 নম্বর থাকে। এই 10 নম্বরের মধ্যে কিন্তু আমার আবার 5টা সাবসেকশন করা আছে, যার প্রত্যেকটা সাবসেকশন থেকে 2টা করে কোশ্চেন আসার কথা, কিন্তু সবসময় কিন্তু এই সিলেবাস মেনটেন করে না। তারপরেও যখন আমরা পড়াশোনা করব, তখন কিন্তু আমরা যেই বই থেকে পড়ি এই সিলেবাসটা মেনটেন করে পড়বো। আমরা যদি প্রথমে সাবসেকশনগুলি দেখি, তাহলে দেখতে পারবো বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, এটা থেকে আসবে 2 নম্বর। তারপর অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ ও সম্পদের বন্টন ও গুরুত্ব, এটা থেকে 2 নম্বর। তারপর বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জ সমূহ, এটা থেকে আসবে 2 নম্বর। তারপর যদি আমরা দেখি বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশের পরিবর্তন, এটা থেকে আসবে 2 নম্বর। তারপর প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা থেকে আসবে 2 নম্বর। আমরা যদি পড়তে যাই, তখন দেখবো যে স্পেসিফিক কিছু টপিক যেখান থেকে বেশি কোশ্চেন আসে, তার মধ্যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা এই টপিকটা আছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশের যে পরিবর্তন বা পরিবেশ রিলেটেড যে টপিকগুলো আছে, এখান থেকে একটু বেশি কোশ্চেন আসে। আপনারা যখন পড়বেন তখন এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়বেন। প্রিভিয়াস এর কোশ্চেন যখন অ্যানালাইজ করবেন, তখন আপনারা দেখতে পারবেন যে এই টপিকগুলো থেকে একটু বেশি কোশ্চেন আসে। আমরা বিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞানের সিলেবাসটা যদি এখন দেখি, এখানে দেখবো যে আমরা টোটাল 15 নম্বরের কোশ্চেন আসে। এই 15 নম্বর কিন্তু হচ্ছে স্পেসিফিক একটা বই থেকে আসে না। আপনারা যদি খেয়াল করেন যে এখানে দেখবেন যে 3টা সাবসেকশনে ডিভাইড করা। প্রত্যেকটা সাবসেকশনের উপরে লেখা আছে প্রথমে হচ্ছে ভৌত বিজ্ঞান, তারপর জীববিজ্ঞান, তারপর হচ্ছে আধুনিক বিজ্ঞান। আপনারা যদি খেয়াল করেন, ভৌত বিজ্ঞানে কিন্তু শুধুমাত্র হচ্ছে ফিজিক্সের টপিক নাই, এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে কেমিস্ট্রির টপিকও আছে। তো আপনারা যখন পড়বেন তখন এই টপিকগুলো ধরে ধরে পড়বেন। তারপর জীববিজ্ঞান দেখেন, যে জীববিজ্ঞান মূলত হচ্ছে অনেকটা জীববিজ্ঞান থেকে আছে। আমরা যে আধুনিক বিজ্ঞানটা দেখি, এখানে দেখবো অনেকগুলো ডাইভার্সিফাইড টপিক আছে। যেরকম আপনারা যদি প্রথমে দেখেন যে কসমিক রে আছে, ব্ল্যাক হোল আছে। তারপর হচ্ছে আমাদের দেখবেন যে প্রাকৃতিক দুর্যোগের সাথে রিলেটেড অনেক কিছু আছে, টেকটনিক প্লেট, তারপর সাইক্লোন, সুনামি। তারপর যদি আপনারা দেখেন যে ইলেকট্রনিক্স থেকে অনেক কিছু আছে, আপনারা দেখবেন যে হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, আইসি। তারপর হচ্ছে আপেক্ষিক তত্ত্ব আছে, ফুটন কণা আছে। তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান রিলেটেড অনেক কিছু আছে, মা ও শিশু স্বাস্থ্য, ইমিউনাইজেশন, তারপর ভ্যাকসিনেশন। তো এই সবগুলা দেখে আপনার টপিক ধরে ধরে পড়বেন, তাতে আপনাদের পড়াটা ইজি হবে। আমরা যদি গদবাঁধা পড়া পড়ি, তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট হবে না, আমাদের প্রিপারেশনটা অনেক টাফ হবে। তো আপনারা প্রত্যেকটা টপিক দেখে দেখে ভালোভাবে পড়বেন। তো এই পর্যায়ে যদি আমরা দেখি হচ্ছে বিসিএস এর কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সিলেবাসটা, তাহলে আমরা দেখবো যে হচ্ছে কম্পিউটার থেকে হচ্ছে টোটাল 10 মার্কস, এবং হচ্ছে তথ্য প্রযুক্তি থেকে 5 মার্কস। তো আপনারা যদি এখানে দেখেন যে কম্পিউটার কি কি আছে, হচ্ছে কম্পিউটারের মধ্যে হচ্ছে তার পেরিফেরালস নিয়ে আসে, কিবোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি থেকে আসে। তারপর কম্পিউটার অঙ্গ সংগঠন, আর্কিটেকচার, সিপিইউ, হার্ড ডিস্ক, পরে এরিথমেটিক লজিক ইউনিট থেকে আসে। তারপর হচ্ছে কম্পিউটার পারফরমেন্স থেকে আসে, কম্পিউটার ইন প্র্যাকটিক্যাল ফিল্ডস থেকে আসে, যেরকম হচ্ছে কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা। তারপর যদি আমরা দেখি যে নাম্বার সিস্টেম থেকে আসে, তারপর অপারেটিং সিস্টেম থেকে আসে, তারপর হচ্ছে এমবেডেড কম্পিউটার থেকে আসে, হিস্ট্রি অফ কম্পিউটার থেকে আসে, তারপর টাইপস অফ কম্পিউটার, তারপর কম্পিউটার প্রোগ্রাম,
ভাইরাস থেকে আসে, ফায়ারওয়াল থেকে কোশ্চেন আসে, তারপর হচ্ছে ডেটাবেস সিস্টেম। তো আমরা যখন পড়বো এই টপিকগুলো থেকে সবচেয়ে বেসিক যেই জিনিসগুলো আছে এই টপিকের, ওই জিনিসগুলোতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এত ভিতর থেকে কোশ্চেন আসবে না। তো আপনাদের বেসিক জিনিসগুলো একদম ভালোভাবে জানতে হবে। কিন্তু বেসিক জিনিস জানতে হলে এখানে যেই স্পেসিফিক জিনিসগুলো উল্লেখ আছে এই জিনিসগুলোর বেসিক আপনাকে একদম ভালোভাবে জানতে হবে। তারপর যদি আমরা তথ্য প্রযুক্তি দেখি, তথ্য প্রযুক্তিতে টোটাল 5 নম্বর। এই 5 নম্বরের মধ্যে আমাদের প্রথমে আছে ই কমার্স, তারপরে আছে সেলুলার ডেটা নেটওয়ার্ক, যেমন 2G 3G এবং 5Gও চলে আসছে, ওয়াইফাই ওয়াইম্যাক্স যা আছে। তারপর কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে হচ্ছে ল্যান, ম্যান, তারপর হচ্ছে ওয়াইফাই ওয়াইম্যাক্স। তারপর দৈনন্দিন জীবনে হচ্ছে আমাদের কিভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায়, ইনফরমেশন টেকনোলজিস ইন প্র্যাকটিক্যাল লাইফ। দেন স্মার্টফোন রিলেটেড আছে। তারপর WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিলেটেড আছে। তারপর হচ্ছে ইন্টারনেট রিলেটেড আছে। তারপর হচ্ছে ডেইলি ইউজ কম্পিউটিং টেকনোলজি, যেরকম ইমেল, ফ্যাক্স, এগুলো রিলেটেড কোশ্চেন আসে। তারপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন আসে। তারপর মোবাইল ফিচার সম্পর্কে কোশ্চেন আসে, টেক জায়ান্ট মানে হচ্ছে গুগল, ফেসবুক, IBM এইসব নিয়ে কোশ্চেন আসে। তারপর যদি আমরা দেখি হচ্ছে ক্লাউড কম্পিউটিং নিয়ে কোশ্চেন আসে। তারপর হচ্ছে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, যত সোশ্যাল মিডিয়া আছে এইসব রিলেটেড কোশ্চেন আসে। তারপর যদি আমরা দেখি হচ্ছে রোবোটিক্স থেকে কোশ্চেন আসবে। তারপর সবশেষ টপিকটা যদি আমরা দেখি সাইবার ক্রাইম বা ইন্টারনেটে বিভিন্ন সংগঠিত অপরাধ নিয়ে হচ্ছে কোশ্চেন আসে। যখন আপনারা পড়াশোনা করবেন তখন এখানে প্রত্যেকটা টপিক দেখে দেখে আপনাদের বেসিক ভালোভাবে ক্লিয়ার করে নেবে। তারপর যদি আমরা দেখি যে গাণিতিক যুক্তি, গাণিতিক যুক্তিতেও 15 নম্বর। গাণিতিক যুক্তি 15 নম্বর কোথায় থেকে কি আসে এটা কিন্তু স্পেসিফিক ভাবে হচ্ছে এখানে বলা আছে। এখানে আপনারা যদি দেখেন যে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 5টা সাবসেকশন আছে, 5টা সাবসেকশনের প্রত্যেকটা সেকশন হচ্ছে 3 মার্কস করে। তো আমরা বলতে পারি যে 3 × 5 = 15, টোটাল 15 মার্কসের কোশ্চেন আসবে। তো আমরা যদি প্রথমে দেখি যে প্রথম 3 মার্কসের মধ্যে হচ্ছে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, এখান থেকে 3 মার্কসের কোশ্চেন আসবে। তারপর বীজগণিত থেকে হচ্ছে 3 মার্কসের কোশ্চেন আসবে। তারপর হচ্ছে সূচক, লগারিদম, তারপর হচ্ছে সমান্তর, গুণোত্তর, ধারা, অনুক্রম, এইসব থেকে হচ্ছে 3 মার্কস আসবে। তারপর হচ্ছে জিওমেট্রি থেকে আসবে 3 মার্কস। এখানে হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, রেখা, কোণ, উপপাদ্য, সম্পাদ্য এগুলো থাকতে পারে, পরিমিতিও থাকতে পারে। তারপর যদি আমরা সবশেষ দেখি যে সেট বিন্যাস, সমাবেশ, তারপর হচ্ছে পরিসংখ্যান ও সম্ভাব্যতা। এখানে 5 নম্বর সেকশনটা ছাড়া প্রায় প্রত্যেকটা টপিক কিন্তু 9-10-এর জেনারেল ম্যাথে আছে। সো এই 5 নম্বরটা হচ্ছে বিন্যাস, সমাবেশ, তারপর সম্ভাব্যতা, এই জিনিসগুলো কিন্তু আপনার করতে হলে হচ্ছে কিছুটা হচ্ছে আপনার 9-10-এর হায়ার ম্যাথ পড়তে হবে। হায়ার ম্যাথ বইয়ে এগুলো হচ্ছে ক্লিয়ার আছে। তারপরেও যদি কারো আরো বেশি জানতে হয় তখন কিন্তু কিছুটা হচ্ছে ইন্টারের হায়ার ম্যাথ বইটা থেকে হচ্ছে সম্ভাব্যতা, তারপর হচ্ছে বিন্যাস, সমাবেশটা দেখা যায়। বাট হচ্ছে বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য ইন্টারের বইয়ে যাওয়ার দরকার নাই, প্রিভিয়াস এর কোশ্চেন পড়ে অ্যানালাইজ করে পড়লেই হয়। এই পর্যায়ে আমরা দেখবো বিসিএস প্রিলিমিনারি মানসিক দক্ষতার সিলেবাস। আমরা দেখবো যে মানসিক দক্ষতাতে টোটাল 15 নম্বরের কোশ্চেন থাকে। ওকে, 15 নম্বরে কি কি থাকে আমরা যদি একটু দেখি। প্রথমে দেখবো ভাষাগত যৌক্তিক বিচার, যেটাকে বলা হচ্ছে ভার্বাল রিজনিং। তারপর হচ্ছে সমস্যা সমাধান, প্রবলেম সলভিং। তারপর যদি আমরা দেখি বানান ও ভাষা, স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যান্ত্রিক দক্ষতা, মেকানিক্যাল রিজনিং। তারপর 5 নম্বরে আছে স্থানাঙ্ক সম্পর্ক, স্পেস রিলেশন। 6 নম্বরে আছে সংখ্যাগত ক্ষমতা, নিউমেরিক্যাল এবিলিটি। সো টোটাল এই 6টা টপিক থেকে আমাদের 15 নম্বর থাকবে। যখন আমরা পড়াশোনা করব তখন এই স্পেসিফিক টপিকগুলো ধরে ধরে আমরা পড়াশোনা করব, তাতে আমাদের প্রিপারেশনটা ইজি হবে। এই পর্যায়ে আমরা দেখব পিসিএস প্রিলিমিনারি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের যে সিলেবাসটা। আমরা যদি দেখি এখান থেকে হচ্ছে টোটাল 10 নম্বর থাকে। এই 10 নম্বরের মধ্যে হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে ডেফিনেশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, তারপর হচ্ছে রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, দেন জেনারেল পারসেপশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ভ্যালুস and good governance in the life of an individual as a citizen, as well as making of society and national ideals. তারপর impact of valuables and good governance in national development. Then how the elements of good governance and values can be established in society in a given social context. Then the benefit of values and good governance and the cost of society faced adversely in their absence. ভিডিওটির এই পর্যায়ে আমরা আলোচনা করব 47তম বিসিএস প্রিলিমিনারি এক্সামের বুক লিস্ট নিয়ে। আমি প্রথমে বলে নিতে চাই এই বুক লিস্টটা অন্যদের প্রদত্ত বুক লিস্ট থেকে সম্পূর্ণ আলাদা বা অনেকটাই আলাদা হবে। কারণ হিসেবে বলতে চাই এই বইগুলো পড়েই কিন্তু আমি 46তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করেছি। তো আমি অবশ্যই আপনাদের এমন কিছু ডেলিভারি দেওয়ার চেষ্টা করব যা থেকে আপনারা আসলে উপকৃত হবেন এবং আপনার ভালো একটা কিছু আশা করতে পারেন। এই বুক লিস্টটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। প্রথমে দেখেন আমি আপনাদের যে সাজেশনটা দিব এটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক সলিউশন করা। আমাদের প্রথম কাজ হলো একটা প্রশ্ন ব্যাংক পড়া। আপনি দেখেন যে
অনেক প্রশ্ন ব্যাংক আছে বাজারে, তার মধ্যে আমি সিলেক্ট করবো হচ্ছে প্রফেসরের 35 থেকে 46তম পরীক্ষার যেই কোশ্চেন ব্যাংকটা আছে প্রিলিমিনারির জন্য, ওই কোশ্চেন ব্যাংকটা আমরা ব্যাখ্যা সহ করে ফেলবো। আসলে আপনাদের কোশ্চেন আসতেই পারে যে প্রথমে প্রশ্ন ব্যাংক কেন, সাবজেক্ট ওয়াইজ বই না বলে আমি কেন প্রথমে প্রশ্ন ব্যাংক বলতেছি। প্রথমে প্রশ্ন ব্যাংক বলার একটাই রিজন, আপনি যদি প্রশ্ন ব্যাংক সলভ করেন তাহলে আপনার যেই জিনিসটা উপকার হবে তা হলো হচ্ছে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে যে আসলে প্রশ্নের প্যাটার্নটা কি হয়। ফলে আপনার জন্য বিসিএস এর পরীক্ষাটা বা প্রিলিমিনারি পরীক্ষাটা ইজি হবে। দেখেন যে এই প্রশ্ন ব্যাংক পড়ার পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন ব্যাংক আপনাকে সাজেস্ট করবো, সেটা হলো ফেনোমের সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন ব্যাংক। কারণ এটাতে প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনার কোশ্চেন থাকবে, তাতে হচ্ছে বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার কোশ্চেনগুলোও থাকে। সো এই ফেনোমের সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন ব্যাংকটা আপনারা দেখতে পারেন, এটা ভালো কাজে দিবে। কিন্তু আমি প্রথমে সাজেস্ট করবো যে আপনি শুধু প্রফেসরের 45 থেকে 46তম প্রশ্ন ব্যাংকটা পড়বেন। তারপর দেখেন যে আমি বলবো যে আপনার অবশ্যই দ্বিতীয় কাজ হলো একটা ভালো একটা ডাইজেস্ট কিনা। আপনার যদি অল্প টাইমে প্রিপারেশন নেই, আপনার যদি লং টাইম প্রিপারেশন থাকে, তাহলে আমি বলবো যে আপনি সাবজেক্ট ওয়াইজ বই পড়েন। বাট আপনার প্রিপারেশন যদি 6 মাসের জন্য হয় বা হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে হয়, তাহলে আপনার অবশ্যই প্রথম দ্বিতীয় কাজটা হবে যে একটা ডাইজেস্ট কিনা। ডাইজেস্ট কেন কিনা, ডাইজেস্ট থেকে আমরা মেইন টপিকগুলো সম্পর্কে জানতে পারবো। হিউজ ইলাবোরেটেড টপিক বেশি বেশি আলোচনা করা থাকবে না। আসলে আমাদের যা কিছু প্রয়োজন বিশেষ প্রিলিমিনারির জন্য আমি মনে করি তা ডাইজেস্টেই আছে। সো ডাইজেস্টটা কিনা আমাদের জন্য দরকার যদি আমরা অল্প টাইমে প্রিপারেশনটা নিতে হয়। দেখেন আমার কাছে অ্যাসুরেন্সের ডাইজেস্টটা ভালো মনে হয়েছে, আপনার কাছে অন্য কোনো ডাইজেস্ট যদি ভালো মনে হয় আপনি ওইটা কিনতে পারেন। বাট কাজ সেম হবে, কাজটা হবে যে আসলে আমাদের মেইন টপিকগুলো জানা, যে আসলে আমরা কি পড়তেছি বা ডাইজেস্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টের মেইন জিনিসগুলো আসলে ডাইজেস্টে দেওয়া থাকে, এত ডিসক্রাইব করা থাকে না। তার জন্য অল্প টাইমের প্রিপারেশনের জন্য ডাইজেস্টটা বেস্ট। সো আমি অ্যাসুরেন্স সাজেস্ট করবো, আপনাদের যদি অন্য কোনো প্রিফারেন্স থাকে অবশ্যই আপনারা ওইটা দেখতে পারেন। তারপর এখন আমরা সাবজেক্ট বেস আসি। দেখেন যে বাংলার জন্য আমি কি পড়লাম। বাংলার জন্য আমি সাজেস্ট করবো প্রথমে অগ্রদূত। অগ্রদূত থেকে আপনি কি করবেন, গ্রামার প্লাস লিটারেচার বোথ পার্ট আপনি অগ্রদূত থেকেই দেখবেন। অগ্রদূত বইটা অনেক বেশি ভালো, আপনি যদি ভালো করে পড়েন আমার মতে এই একটা বই থেকে আপনার সম্পূর্ণ বাংলা প্রিপারেশন নেওয়া সম্ভব প্রিলির জন্য। সো অনেকে কি করে 3 থেকে 4টা বই কিনে 3-4টা বই সাফল করতে করতে অ্যাকচুয়ালি হচ্ছে তার পড়াই হয় না। সো সবগুলা পারফাংটরি বা হচ্ছে সবগুলাতে ভাষা ভাষা পড়ার চেয়ে একটা বই ভালো করে পড়া অনেক বেশি ভালো। তো আমি অগ্রদূতটাই শুধু সাজেস্ট করবো কেউ যদি একটা বই পড়তে চান। তারপর দেখেন যে এখন আসবে হচ্ছে ডাইজেস্টের কাজ। আপনি অ্যাসুরেন্সের ডাইজেস্ট থেকে সাহিত্যের অংশটা দেখতে পারেন যদি আপনার ওইদিকে সময় কম থাকে, বা অগ্রদূত পড়ার পর আপনি সেকেন্ড বই হিসেবে আপনি অ্যাসুরেন্সের ডাইজেস্টে অল্প পরিমাণে সাহিত্য পাঠটা দেওয়া আছে, আপনি এটা দেখতে পারেন। থার্ড আসবো হচ্ছে যখন আমার এই দুইটা কাজ শেষ তখন আমি কোশ্চেন ব্যাংক পড়বো। কোশ্চেন ব্যাংক আমি অবশ্যই সাজেস্ট করবো ফ্যানম। কারণ হচ্ছে ফ্যানমে টপিক বেস দেওয়া আছে, আপনি যেই টপিকটা পড়বেন ওই টপিকটার কোশ্চেনগুলো ফ্যানম থেকে পড়ে ফেলবেন। তারপর পাশাপাশি যদি আপনার তারপরে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে বা মোস্ট ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো তা জানতে হয়, তাহলে অবশ্যই হচ্ছে ডাইজেস্ট অ্যাসুরেন্সের যেই ডাইজেস্ট আপনাকে সাজেস্ট করেছে সেই ডাইজেস্টটা খুলে আপনি কি পয়েন্টগুলো দেখে নিতে পারবেন ফাইনালি রিভাইসের জন্য। তারপর দেখেন আমি বলবো যে ইংলিশ। ইংলিশের জন্য আপনি কি করবেন, আমি একটা বই সাজেস্ট করবো প্রথমে, এটা হচ্ছে মাস্টার গ্রামার, জাহাঙ্গীর আলমের। এই বইটা আপনারা দেখতে পারেন, এই বইটা গ্রামারের জন্য বেস্ট বই। বাট বইটা এত বড় আপনাদের পড়তে অনেক বেশি টাইম লাগবে। আপনারা প্রথমে চেষ্টা করবেন যে মোটামুটি একবার পড়ে জাস্ট চ্যাপ্টার কোশ্চেনগুলো ভালো করে পড়ার জন্য, বুঝে বুঝে পড়ার জন্য, তাতে আপনার গ্রামার পার্টটা ইজি হবে। বিসিএস এর প্রিলিমিনারির জন্য অন্য কোনো গ্রামার বই আমার মনে হয় না দরকার আছে। জাস্ট একটা বই আপনারা ভালো করে পড়েন, 3-4টা বই পড়ার থেকে একটা বই ভালো করে পড়া অনেক বেশি ভালো। তারপর আমি লিটারেচারের জন্য বলবো হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার কনফিডেন্সের বইটা আপনারা দেখতে পারেন। তার সাথে সাথে আমি বলবো যে আপনি অ্যাসুরেন্স ডাইজেস্ট থেকে লিটারেচার অংশটা দেখবেন ইংলিশের, কারণ এখানে অল্প পরিমাণে লেখা, কয়েকটা পেজে লেখা। বাট এই অল্প কিছু পড়লে আপনার মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার চলে আসবে, আপনি হচ্ছে লিটারেচারে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন বলে আমি আশা করি। তারপর আসি ম্যাথ অ্যান্ড আইকিউতে। এখন আমি আপনাদের যেটা বলবো এটা অনেকেই হয়তো এরকম ভাবে চিন্তা করে না, বা অনেকের ডিফারেন্ট মতামত থাকতে পারে বা ভিন্ন মত থাকতে পারে। বাট আমি যেটা মনে করি আসলে আমাদের ম্যাথে 15 মার্কস এবং আইকিউতে 15 মার্কস, এই 15 মার্কস 30 মার্কসের জন্য আমরা হিউজ দুইটা মোটা মোটা বই পড়লে আমাদের সময় নষ্ট ছাড়া আর কোনো কিছু না। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করব যে আসলে 9-10-এর জেনারেল ম্যাথটা আপনি অবশ্যই দেখবেন, এটা আপনার ম্যাথ 15 মার্কসের প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ। সেকেন্ড হচ্ছে আমি মোটা কোনো বই সাজেস্ট না করে বলবো যে আপনি প্রিভিয়াস ইয়ারে চলে যান। যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা শুরু করে দেন, একদম A to Z 35 থেকে 46 পর্যন্ত। পাশাপাশি আপনার পক্ষে যদি পসিবল হয় আগের 10তম বিসিএস থেকে শুরু করে 35তম পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে ম্যাথের আইকিউর আপনি সবগুলো সলভ করবেন। তারপর দেখেন আইকিউর 15 মার্কস তুলনামূলকভাবে ইজি কোশ্চেন হয়।
আপনার এটার জন্য একটা পুরো আইকিউর বই পড়ার আমার মনে হয় না কোনো দরকার আছে। আপনি তার জন্য কি করবেন, যে আসলে ফেনোমের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ওই কোশ্চেন ব্যাংকের আইকিউ পার্টটা জাস্ট কোশ্চেনগুলো সলভ করবেন। আপনার টপিক বেস কোশ্চেন আছে, আপনি কোশ্চেনগুলো সলভ করেন। আর পাশাপাশি তো আপনি আগে প্রিভিয়াস এর পড়লেনই, সাথে হচ্ছে আপনি কি করবেন, অ্যাসুরেন্সের ডাইজেস্টের আইকিউ পার্ট থেকে আপনার ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে বা আপনার যেই স্পেসিফিক টপিকটাতে আপনার প্রবলেম হচ্ছে, ওই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আপনি ওই কোশ্চেনগুলো হচ্ছে সলভ করে ফেলবেন। আর আমি এখানে দেখেন লাস্ট লাইনটা যদি আমি আবার মনে করে দিই, সব অধ্যায়ের শুরুতে আগের প্রশ্নগুলো সলভ করে নেবেন। জাস্ট আগের প্রশ্নগুলো সলভ করলে আমার মনে হয় যে ম্যাথ আইকিউ 30টা থেকে আপনার কমপক্ষে হচ্ছে 22-23টা হবে। সো আমি আপনাকে বলবো না যে মোটামুটি দুইটা ম্যাথ আর আইকিউর জন্য বই পড়েন। এই 30 মার্কসের জন্য যদি আপনি হিউজ পরিমাণে এফোর্ট দেন, যেগুলোতে বেশি মার্কস ওইগুলোতে আপনি সময় দিতে পারবেন না। সো আমি বলবো যে ম্যাথ অ্যান্ড আইকিউর জন্য সবার আগে আপনার দরকার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করা। প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করার পর তারপর আপনি হচ্ছে সময় থাকলে হচ্ছে ডাইজেস্ট এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে আপনি প্রশ্নগুলো দেখেন। শুধু বিসিএস এর না, যখন ফেনামের কোশ্চেন ব্যাংক পড়বেন পাশাপাশি অনেকগুলো নিয়োগ পরীক্ষার কোশ্চেন পাবেন। তো আপনারা ওই জিনিসটা দেখবেন। আশা করি এই দুইটাতে আপনার ভালো মার্কস ক্যারি করতে পারবেন। কিন্তু যদি আপনারা হচ্ছে সময় নষ্ট করেন দুইটা মোটামুটি বই পড়ে, অনেক বেশি টাইম চলে যাবে। তারপর আসবো আমি হচ্ছে সায়েন্স অ্যান্ড আইসিটি। এই দুইটার ক্ষেত্রে আমি সেম বলবো। সায়েন্স অ্যান্ড আইসিটির ক্ষেত্রে আপনি মোটামুটি দুইটা বই পড়ে কোনো লাভ নাই, কারণ হচ্ছে দুইটার ক্ষেত্রে মার্কস আমাদের কম। সো আমি যদি আপনাকে সাজেস্ট করি যে আসলে 9-10 সায়েন্সের যত বই আছে আপনি সব পড়েন, আইসিটি ইন্টার আইসিটি পড়েন, বা অন্যান্য যত আইসিটির বই আছে আপনি বাজার থেকে ওইগুলো পড়েন, আপনার আমার মনে হয় যে হিউজ পরিমাণ টাইম নষ্ট হবে। আপনার দরকার হচ্ছে মোটামুটি কি পয়েন্টগুলো আন্ডারস্ট্যান্ড করা। দেখবেন যে কমন টপিক থেকে 80% কোশ্চেন হয়। তো আপনার এত ডেপথে পড়ার দরকার না। আপনি পড়বেন হচ্ছে প্রিলি পাস করার জন্য। প্রিলিতে আপনার 200 মার্কস পাওয়ার কোনো দরকার নাই। প্রিলিতে আপনি 120 হলে চান্স পাবেন। সো সায়েন্সের জন্য আমি যেটাই বলবো, প্রথমে আপনি প্রিভিয়াস এর কোশ্চেন ব্যাংক পড়ে ফেলবেন। একদম ভালো করে প্রফেসর আর ফেনমের কোশ্চেন ব্যাংকগুলো পড়ে ফেলবেন। তারপর কি করবেন, ডাইজেস্ট থেকে, আমি যেটা বললাম যে মোটা বই পড়ার দরকার নাই, ডাইজেস্ট থেকে আপনি কি করবেন, কি পয়েন্টগুলো জেনে নেবেন। সাবজেক্ট ধরে সায়েন্স আইসিটি পড়ে নেবেন, একদম কি পয়েন্টগুলো যেগুলো আপনার অবশ্যই জানতে হবে ওই জিনিসগুলো আপনারা জেনে নেবেন। এবং যদি আপনাদের কোনো প্রবলেম হয়, ওই যেই টপিকটা আপনারা বুঝেন না ওই টপিকটা শুধু আপনি ডিটেলসে পড়বেন। সময় থাকলে আলাস কম্পিউটারটা আপনারা দেখতে পারেন, আর 9-10-এর বিজ্ঞান বইটাও আপনারা দেখতে পারেন। কিন্তু আমি সবার আগে বলবো যে আসলে আপনি কোশ্চেন ব্যাংক সলভ করেন, ডাইজেস্ট থেকে কি পয়েন্টগুলো জানেন, কারণ এত ডিটেলস কোশ্চেন আপনার প্রিলিতে আসবে না। প্রিলিতে আসে যে মেইন ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো। সো আপনি ওই অনুযায়ী প্রিপারেশন নেবেন। তারপর দেখেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি আর নৈতিকতা সুশাসন, আমি চাইলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদা বই সাজেস্ট করতে পারি, কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বইয়ের কোনো দরকার নেই। আমি আপনাকে যেটা বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট, এখানে যে চারটা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি, নৈতিকতা, সুশাসন, এই চারটা সাবজেক্টই আছে আমার একটা বইয়ের মধ্যে, যে বইটার নাম হচ্ছে বেসিক ভিউ। এটা হচ্ছে নাইম ভাইয়ের বেসিক ভিউ। সো এই বইটার মধ্যে আসলে এই চারটা সাবজেক্টের জন্য যা দরকার তার সব কিছু আছে। সো আমি আপনাকে যদি 3-4-5টা বই সাজেস্ট করি, যে আসলে আপনি কোন বই রেখে কোন বই পড়বেন, কোন বই থেকে কোন বইয়ের ইনফরমেশন নেবেন, কোনটা রাখবেন কোনটা স্কিপ করবেন, এরকম করতে করতে আপনার পুরো সময় চলে যাবে, আসলে আপনার পড়াশোনার হবে না। সো যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যেই একটা বই পড়বো ওই একটা বই ভালো করে পড়বো, এবং ওই একটা বইয়ের যত জিনিস আছে খুঁটায় খুঁটায় আমি সবকিছু পড়বো। বা খুঁটায় খুঁটায় না পড়তে বলো, যেগুলো ইম্পর্টেন্ট আছে ওইগুলো পড়বো, বারবার রিভাইজ দিবো। কিন্তু আমি যে 4-5টা বই পড়ি, কোনোভাবে আমি রিভাইজ দিতে পারবো না, কাভার করতে পারবো না। আর এত হিউজ সিলেবাস আপনি যদি রিভাইজ না দেন, তাহলে আপনার পক্ষে মনে রাখা কোনোভাবেই পসিবল না। তো আমি আপনাকে যেটা বলবো যে এই চারটা সাবজেক্ট যেহেতু একটা বই আছে, আমি বলবো যে বেসিক ভিউ পড়েন। বেসিক ভিউ ভালো করে পড়লে আপনারা এই 70 মার্কস থেকে মোটামুটি আপনারা 50-60 মার্কসের উপর কমন পাবেন, 60 মার্কসের মতো কমন আসে। তারপর আমি বলবো আপনার বেসিক ভিউ যদি কভার হয়ে যায়, বেসিক ভিউ টপিকগুলো যদি আপনার কভার হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, যে অ্যাসুরেন্সের ডাইজেস্ট থেকে কি পয়েন্টগুলো রিভিশন দিয়ে নেবেন। এবং কি পয়েন্টগুলো যদি দেখে নেন তাহলে হচ্ছে রিভাইজ দিতে ইজি হবে। অ্যাসুরেন্সের ডাইজেস্ট থেকে কি পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন যখন বেসিক ভিউ পড়া শেষ হবে। অ্যান্ড ফাইনালি আপনারা কোশ্চেন ব্যাংক ফ্যানম থেকে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাখ্যা সহ কোশ্চেনগুলো, প্রিভিয়াস এর যত কোশ্চেন আছে, যত নিয়োগ পরীক্ষা কোশ্চেন আছে, আপনারা ফ্যানম থেকে ওই টপিক বেস কোশ্চেনগুলো পড়ে নেবেন। তাহলে আপনার আসলে মোটামুটি হচ্ছে আপনার এই চারটা সাবজেক্টের জন্য, বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি অ্যান্ড নৈতিকতা সুশাসন, এই চারটা সাবজেক্টের জন্য আপনার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। চলুন এবার আলোচনা করা যাক বিসিএস প্রিলিমিনারি এক্সামের স্টাডি রুটিন নিয়ে। আপনারা দেখেন এখানে সুন্দর একটা কথা লেখা আছে, বেসড অন প্রপোর্শনাল মার্কস অ্যালোকেশন ফর ইচ সাবজেক্ট। আপনাদের এই কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে যে এখানে
প্রপোর্শনাল বলতে কি, বা প্রপোর্শনালিটি কনসেপ্টটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, যে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সমান নম্বর না। আর প্রত্যেকটা সাবজেক্টে যদি নম্বর সমান না হয়, তাহলে গুরুত্বের দিক থেকে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে পারবো না, অর্থাৎ সমান সময় দিতে পারবো না। তো এখানে হচ্ছে এই কনসেপ্টটা আপনাদের বুঝতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টের যার যত নম্বর ওই অনুযায়ী আমরা একটা রুটিন করব। কাউকে বেশি সময় দিব না, কাউকে কম সময় দিব না। তাতে একটা কম্প্রিহেন্সিভ রুটিন তৈরি হবে, যাতে আমরা কি করতে পারবো, ওই রুটিন অনুযায়ী পড়লে ভালো একটা রেজাল্ট আশা করতে পারবো। তো এখানে দেখেন যে আমি ধরে নিলাম আপনার 8 ঘন্টা সময় আছে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার রুটিন কিন্তু অন্য কেউ করে দিতে পারবে না, আপনার রুটিন আমি করে দিতে পারবো না। কারণ আমি জানি না আপনি সকালে ফ্রি নাকি রাতে ফ্রি নাকি বিকালে ফ্রি, আপনি কি ভার্সিটিতে যান নাকি সারাদিন ফ্রি আছেন, আমি কিন্তু এইসব কোনো কিছুই জানি না। তার মানে আমি কিন্তু আপনার রুটিনটা করে দিতে পারবো না। আমি শুধু আপনাকে একটা ওয়ে দেখাইতে পারবো যে আসলে আপনি কিভাবে একটা রুটিন বানাতে পারেন, যে রুটিনটা আসলে কম্প্রিহেন্সিভ হবে এবং হচ্ছে আপনার প্রত্যেকটা সাবজেক্ট ইনক্লুড থাকবে, এবং যার থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি ধরে নিলাম ফর এক্সাম্পল আপনার কাছে 8 ঘন্টা আছে। তো 8 ঘন্টাকে মিনিটে কনভার্ট করলে আসে হচ্ছে 480 মিনিট। প্রপোর্শনালিটি হিসাব করে দেখেন যে ফর এক্সাম্পল যে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টটাতে আছে হচ্ছে আমাদের 35 মার্কস, আর আমার টোটাল হচ্ছে 280 মার্কস। তো আমাদের এই 480 মিনিটে কিন্তু আমাদের এই 200 মার্কস কাভার করতে হবে প্রত্যেকদিন পড়ার জন্য। তাহলে আমি ওই হিসেবে যদি প্রপোর্শনালিটি হিসাব করি যে আসলে তাহলে 35 মার্কসের জন্য আমি কত মিনিট পাই, ওই হিসাবটা করলে আসে 1 ঘন্টা 24 মিনিট। আশা করি আপনারা এই হিসাব করতে পারেন। তো এরকমভাবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের জন্য আপনার 1 ঘন্টা 24 মিনিট পাবেন। তো এরকমভাবে আমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রপোর্শনালিটি হিসাবে ডিভাইড করি, তাহলে দেখা যায় যে আসলে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য 1 ঘন্টা 12 মিনিট আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য 48 মিনিট, জিওগ্রাফির জন্য 24 মিনিট, জেনারেল সায়েন্সের জন্য 36 মিনিট, কম্পিউটার ইনফরমেশনের জন্য 36 মিনিট, ম্যাথমেটিক্স এর জন্য 36 মিনিট, মেন্টাল অ্যাবিলিটির জন্য 36 মিনিট, অ্যান্ড হচ্ছে এথিক্সের জন্য বা মূল্যবোধ সুশাসনের জন্য 24 মিনিট। এটা কিন্তু আমি 8 ঘন্টা ধরে রুটিন করলাম। কিন্তু আপনার সময় যদি 10 ঘন্টা হয় 12 ঘন্টা হয়, আপনি ওই অনুযায়ী মিনিটসে কনভার্ট করবেন। তারপর ওই মিনিটসটাকে সাবজেক্ট ওয়াইজ কনভার্ট করে নেবেন তার নাম্বারের প্রপোর্শনালিটি বেস ধরে। তো আপনি তখন যে নাম্বারটা পাবেন আসলে ওইটাকে আসলে আমরা তো আর এরকম ভাবে পড়তে পারবো না যে 24 মিনিট 1 ঘন্টা 24 মিনিট এরকম ধরে পড়তে পারবো না। ধরলাম এটাকে আমরা 1.5 ঘন্টা ধরে নিব, বা যেটা 1 ঘন্টা 12 মিনিট আছে ওইটা 1 ঘন্টা 10 মিনিট ধরে নিলাম, যেটা 48 মিনিট আছে ওইটা 50 মিনিট ধরে নিলাম। এরকম ভাবে ধরে আমরা আমাদের নাম্বারটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করব, এবং আমরা একটা রুটিন বানাবো। এখন দেখেন আপনি কিন্তু 8 ঘন্টা একটানা পড়তে পারবেন না, আপনাদের অবশ্যই সেশনে ডিভাইড করতে হবে। ধরেন যে আমরা 8 ঘন্টা যে রুটিনটা করলাম ওই রুটিনটাকে আমরা 3টা সেশনে ডিভাইড করবো, একটা হচ্ছে মর্নিং সেশন, একটা হচ্ছে আফটারনুন সেশন, আর একটা হচ্ছে ইভিনিং সেশন। ফর এক্সাম্পল আমি ধরলাম যে মর্নিং সেশন আমার শুরু হয় 6টা থেকে, এবং আমরা যদি 6টা থেকে এখন হচ্ছে এই মর্নিং সেশনে আমি সাবজেক্ট রাখলাম ধরেন যে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলাদেশি অ্যাফেয়ার্স। তো এই 3টা সাবজেক্টের জন্য আমাদের রুটিন অনুযায়ী আমরা যেভাবে প্রপোর্শনালিটি ডিভাইড করছি ওই অনুযায়ী বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের জন্য আমি সময় পাচ্ছি হচ্ছে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা আমি 6টা থেকে 6টা 30 পর্যন্ত নিলাম। তারপর আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের জন্য সময় পাচ্ছি হচ্ছে 1.5 ঘন্টা, এটার জন্য আমরা 7টা 30 থেকে 9টা পর্যন্ত ধরলাম। তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আমরা সময় পাচ্ছি 1 ঘন্টা, ওইটাকে 9টা থেকে 10টা পর্যন্ত ধরলাম। তারপর আমরা চলে যাবো হচ্ছে ধরেন যে আফটারনুন সেশনে। আফটারনুন সেশনে ধরলাম আমরা যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য আমি টোটাল সময় পাই 50 মিনিট প্রত্যেকদিন পড়ার জন্য। 4টা থেকে 4টা 50 পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়বো। তারপর ধরেন যে হচ্ছে 20 মিনিট পাইলাম হচ্ছে জিওগ্রাফি পড়ার জন্য, তাহলে হচ্ছে 4টা 50 থেকে 5টা 10 পর্যন্ত জিওগ্রাফি পড়বো। তারপর ধরেন যে জেনারেল সায়েন্সের জন্য আমি পাইলাম হচ্ছে 30 মিনিট, তাহলে আমি ওই অনুযায়ী হচ্ছে 30 মিনিট 5টা 10 থেকে 5টা 50 পর্যন্ত ধরলাম। তারপর ধরেন যে আমি সময় পেলাম কম্পিউটার অ্যান্ড ইনফরমেশনের জন্য হচ্ছে 40 মিনিট, আমি ওই অনুযায়ী হচ্ছে ডিভাইড করে তারপর আমার ইভিনিং সেশনটা হচ্ছে বা আফটারনুন সেশন সাজাইলাম। তারপর ইভিনিং সেশনে আবার দেখেন যে 40 মিনিট পেলাম হচ্ছে ম্যাথস করার জন্য, তাহলে আমি 40 মিনিট ধরলাম 7টা থেকে 7টা 40। তারপর 7টা 40 থেকে 8টা 10 30 মিনিট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির জন্য। তারপর 8টা 10 থেকে 8টা 30 নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসনের জন্য। এরকমভাবে আমরা সেশন ওয়াইজ প্রত্যেকটা জিনিসকে ডিভাইড করে ফেলবো। তাতে কি হবে, একবারে আমাদের উপর বেশি চাপ পড়বে না, আমরা হচ্ছে সুন্দরভাবে আমাদের রুটিনটা মেনটেন করতে পারবো। আপনারা দেখেন যেই কাজগুলো আপনাদের অবশ্যই করতে হবে রুটিন করার সময় মনে রাখতে হবে যে রেগুলার এক্সাম দেওয়ার জন্য কিন্তু আপনার এক্সট্রা একটা বা আলাদা একটা টাইম রাখতে হবে। প্রত্যেকদিন এনাফ স্লিপের জন্য আলাদা টাইম রাখতে হবে। তারপর হচ্ছে মেনটেন কনসিস্টেন্সি, মানে হচ্ছে আপনার প্রত্যেক দিন কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। আপনি কোনোদিন কোনো সাবজেক্ট স্কিপ করবেন না, আপনি অল্প পড়েন কিন্তু প্রত্যেক দিন সবগুলো সাবজেক্ট পড়তে হবে। আপনি একদিন অনেক বেশি না পড়ে অল্প অল্প করে পড়েন। তারপরে দেখেন যে রেস্ট অ্যান্ড হ্যাভ ফান, মানে বিশ্রামের জন্য আপনার এনাফ সময় রাখতে হবে, এন্টারটেনমেন্টের জন্য আপনার সময় রাখতে হবে। সবশেষ বলতে চাই, প্রে ইফ ইউ আর বিলিভার, আপনি যদি বিশ্বাসী হন তাহলে প্রার্থনা করুন। আশা করি এই ভিডিওতে আপনাদের যত কোশ্চেন ছিল সবগুলোর আনসার আপনারা পেয়ে গেছেন।
তারপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বা এই ভিডিও নিয়ে কোনো কমেন্টস থাকে, তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।